খুন এমপি আনোয়ারুল আজিম, গ্রেপ্তার ৩, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভৈরবে চট দিয়ে ধান চালের বস্তা তৈরিতে ব্যস্ত কারিগররা। ময়মনসিংহে ফেডারেশন কাপের শিরোপার লড়াইয়ে মোহামেডান ও বসুন্ধরা কিংস। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Abiba Finance Limited. দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে, সঙ্গে রয়েছি আমি মারিয়া শিমু। শুনছিলেন সংবাদ শিরোনাম। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে ভারতের কলকাতায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। হত্যার ঘটনায় দেশে ৩ জন ও কলকাতায় ২ জনকে আটক করা হয়েছে। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। দিন ধরে নিখোঁজ থাকার পর কলকাতার নিউ টাউনের বিলাসবহুল আবাসন সঞ্জীবা গার্ডেন থেকে ঝিনাইদহ ৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছে দেশটির পুলিশ। গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতা যান আজিম। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যার খবর দেশে পৌঁছায় বুধবার সকালে। এরপরই পুলিশ প্রধান চৌধুরী আব্দুল মামুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, ঢাকা গোয়েন্দা প্রধান হারুনা রশিদকে নিয়ে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে তিনি জানান, ভারতের পুলিশের পক্ষ থেকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যার কথা নিশ্চিত করা হয়েছে। তিনি খুন হয়েছেন, কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। এই ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ, বাংলাদেশের পুলিশ, এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা ৩ জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। ভারতের সঙ্গে আলোচনা করে সে দেশে খুন হওয়া এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ দেশে ফেরানোর কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এখন বিষয়টা তদন্তাধীন, এখনো কোনো লাশ তো পাওয়া যায়। তো সেই কারণে কলকাতা পুলিশ ফ্ল্যাটে ঢুকেছিল, তারা কোনো লাশ সেখানে পায়নি বলে আমাকে আমাদের মিশন কলকাতায় ডেপুটি হাই কমিশন যেটি আছে সেখান থেকে সেটি জানানো হয়েছে। চিকিৎসা করতে গত ১২ মে কলকাতা যাওয়ার পর প্রথম 2 দিন আনোয়ারুল আজিম আনারের সঙ্গে যোগাযোগ থাকলেও 14 মে থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাওহিদ সৌরভ, এটি নিউজ, ঢাকা। কলকাতার বিলাসবহুল সঞ্জীবা গার্ডেনে খুন হওয়া বাংলাদেশের এমপি আনারের পুরো মরদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। তার খুনের সঙ্গে এক নারী ও একটি নীল গাড়ি ঘিরে তৈরি হয়েছে রহস্য, জানাচ্ছেন সাব্বির আহমেদ। কলকাতার নিউটাউন এলাকার অভিজাত অ্যাপার্টমেন্ট সঞ্জীবা গার্ডেন। এই অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাট ঘিরেই সৃষ্টি হয়েছে রহস্য। কলকাতা পুলিশ আর গোয়েন্দাদের দৃষ্টি এখন সেখানেই। নিখোঁজের প্রায় 1 সপ্তাহ পর ঝিনাইদহ ৪ আসনের 3 বারের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে এই অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাট থেকেই। তবে তাকে কবে কখন হত্যা করা হয়েছে সে ব্যাপারে এখনো সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। গোয়েন্দারা বলছেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশে গ্রেপ্তার 3 জনের তথ্যেই এমপি আনারের মরদেহের তথ্য দেয়া হয় কলকাতা পুলিশকে। পরে সেখান থেকে তার খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়। কলকাতার সংবাদ প্রতিদিন জানিয়েছে, এমপি আনার নিউটাউনের এই বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট ভাড়া নেন। সেখানে তার সঙ্গে কয়েকজন সঙ্গীও ছিলেন, যাদের একজন নারী। বাংলাদেশে গ্রেপ্তার হওয়া 3 জনের মধ্যে সেই নারীও রয়েছেন। কে সেই নারী, এ নিয়ে তৈরি হয়েছে নানা রহস্যের ডালপালা।
ভারতীয় গণমাধ্যম নিউজ 18 জানিয়েছে এমপি আনারের সঙ্গে এক নারী সদস্য ছাড়াও আরও 3 জন পুরুষ ছিলেন। যে ফ্ল্যাটে এমপি খুন হন সেটি এক্সাইজ ডিপার্টমেন্টের একজন অফিসারের বলেও জানা গেছে। তারা বলছেন একটি নীল গাড়ি নিয়েও রয়েছে রহস্য। এই নীল গাড়িটি ওই অ্যাপার্টমেন্টে থাকা কারো নয়, বাইরে থেকে এসেছিল। কিন্তু গাড়িটি কার সন্ধান করছে কলকাতা পুলিশ। কলকাতার গণমাধ্যম জানাচ্ছে নিউটন থানা পুলিশ এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ও এসডিএফ অধিকারীরা তদন্তে নেমেছে। খতিয়ে দেখা হচ্ছে আবাসন ও আশপাশের সিসিটিভি ফুটেজ। সাবির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। ঝিনাইদহ 4 আসনে টানা 3 বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে তার নির্বাচনী এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সকালে তার মৃত্যু খবর শুনে দলীয় কার্যালয় ও বাড়িতে ভিড় করেন নেতাকর্মীরা। সংসদ সদস্যের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও নেতাকর্মীরা। কালীগঞ্জ এবং সদর উপজেলার 4টি ইউনিয়ন নিয়ে গঠিত ঝিনাইদহ 4 আসন থেকে 2014, 2018 ও 2024 সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন আনোয়ারুল আজিম আনার। স্থানীয় পৌর নির্বাচনে কাউন্সিলর নির্বাচন দিয়ে ভোটের রাজনীতি শুরু করেন তিনি। এর আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। কালীগঞ্জবাসী সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হারালেন। তার কোনো দিন ছিল না, রাত ছিল না, এমন এমপিকে আমরা হারাইছি। আসলে এরকম এমপি আর আমরা পাবো না। আমাদের যে মানবিক এমপি, তিনি আজকে প্রতিটি জানাজায়, কালীগঞ্জে প্রায় 10,000 মানুষের জানাজায় অংশ নিতেন। তিনি প্রতিটা জায়গায় তার অবদান ছিল। দর্শকের পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, ফিরে এসে আরও থাকছে। ধর্মীয় আচার আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বান্দরবান সড়ক দুর্ঘটনায় নিহত 1, আহত 7। বিরতির পর আমন্ত্রণ দেশের খবরে। ধর্মীয় আচার আনুষ্ঠানিকতায় সারা দেশে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। জগতের সকল প্রাণী সুখী হোক, এ অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধপ্রাপ্তি আর মহাপরিনির্বাণের স্মৃতি বিজড়িত দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। কক্সবাজারে সকালে বুদ্ধ পূজা, শিলগ্রহণ, পিণ্ডদান ও দুপুরে জ্ঞাতি ভোজন সহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। জেলার সবচেয়ে বড় শান্তির শোভাযাত্রা অনুষ্ঠিত হয় উখিয়া উপজেলায়। শতাধিক গাড়ির বহর নিয়ে প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ এ শোভাযাত্রায় বৌদ্ধ সম্প্রদায়ের হাজারো নারী পুরুষ অংশ নেন। এদিকে বান্দরবানে সকালে রাজগুরু বৌদ্ধ প্রাঙ্গণ থেকে বের করা হয় মঙ্গলময় শোভাযাত্রা। শোভাযাত্রাটি রাজার মাঠ প্রাঙ্গণ হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বোধিবৃক্ষতলে গিয়ে সমবেত হন। অন্যদিকে খাগড়াছড়িতে যথাযোগ্য ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে। সকালে জেলার চাকমা, মারমা ও বড়ুয়া সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করছেন। জেলার প্রতিটি বৌদ্ধ বিহার ও মন্দিরে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, অষ্ট পরিষ্কার দান, সংঘদান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান করা হচ্ছে। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন শেষ। এরই মাঝে শুরু হয়ে গেছে তৃতীয় ধাপের প্রচারণা। তৃতীয় ধাপের ভোট গ্রহণ 29শে মে। বরিশালের অগৈলঝাড়া উপজেলা সদর থেকে নির্বাচনী প্রচারের খবর জানিয়েছেন বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবির। 29শে মে বরিশালে আগৈলঝাড়া এবং গৌরনদী উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি ষষ্ঠ ধাপের তৃতীয় ধাপের নির্বাচন। এই নির্বাচনের প্রচারণা চলছে। আমি এখন রয়েছি আগৈলঝাড়া উপজেলা সদরে। এখানে যে প্রচারণা চলছে, আমি দেখাচ্ছি যে একজন মহিলা ভাইস চেয়ারম্যান তিনি প্রচারণা চালাচ্ছেন। একইভাবে রইস সেনিয়াবাদ, যিনি উপজেলা চেয়ারম্যান পদে, তিনিও প্রচারণা চালাচ্ছেন এবং আরেকজন চেয়ারম্যান প্রার্থী রয়েছে। এখানে মোট চেয়ারম্যান প্রার্থী 2 জন এবং ভাইস চেয়ারম্যান 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে 4 জন। এরা এখন গোটা
উপজেলা এলাকা তারা চষে বেড়াচ্ছে, নির্বাচনী প্রচারণা চাচ্ছে যে সকাল থেকে গভীর রাত পর্যন্ত। যে এই গরমের ভিতরেও প্রার্থীরা বসে নেই, তারা ছুটে যাচ্ছে এক প্রান্ত থেকে উপজেলার অপর প্রান্তে ভোট চাচ্ছে। আমি তার সাথে কথা বলবো। হাফিজ ইয়াসমিন, যিনি মহিলা ভাইস চেয়ারম্যান। আমি আমার আগলঝাড়া উপজেলা জন্য আমি আমার এলাকার উন্নয়নের জন্য সর্বদা সর্বক্ষণ আমি কাজ করব। আমার জনগণের জন্য আমার উপজেলায় যদি কোনো কিছু আসে আমার জনগণের মাঝে আমি বিলাই দেব। আপনি শুনলেন যে তিনি প্রতিশ্রুতি দিচ্ছে নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ করবে এবং উপজেলার উন্নয়নে কাজ করবে। এই ছিল আমার কাছে আগলঝাড়া উপজেলার যে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ। এবারে কৃষি সংবাদ। আবহাওয়ার অনুকূলে থাকায় বগুড়ায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। পুরো জেলায় ধান কাটা শেষ হলেও পশ্চিম বগুড়ায় এখনও ধান কাটছেন শ্রমিকেরা। কাহালু, দুপচাচিয়া এবং আদমদিঘির ধান কাটতে আরও 15 দিন সময় লাগবে। কাহালু থেকে বিস্তারিত জানিয়েছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। ধন্যবাদ। এখন চলছে পশ্চিম বগুড়ায় ধান কাটার মৌসুম। কারণ আপনারা জানেন যে আসলে পশ্চিম বগুড়ায় জমিতে প্রথমে আপনার আলু লাগায়। এই আলু উত্তোলন করার পর তারপর বোরো ধানের কাজ শুরু হয় এবং বোরো ধান বপন করে। এই যে বোরো ধান আপনারা দেখতে পাচ্ছেন তারা কাটছে, কারণ এই বোরো ধানটা এখন পাকতে শুরু করেছে। আরেকটা কথা জানিয়ে রাখি যে দক্ষিণ বগুড়া নন্দীগ্রাম সেখানে কিন্তু আরও 15-20 দিন পর কিন্তু কাটা শুরু হবে বোরো ধান। কারণ সেখানেও একই অবস্থা, সেখানেও কিন্তু আলুর চাষ করার পর তারপর আপনার হলো ধান রোপণ করে। আর এবার কিন্তু সত্যি কথা বলতে কি কোনো রকম আপনার ঝড় বৃষ্টি হয়নি। আজকেই একটু বৃষ্টি হয়েছে, যে কারণে জমিতে সামান্য পানিও জমেছে। আমরা কথা বলবো কৃষকের সাথে। এবার মোটামুটি একটু ভালো ধান হয়েছে। এবার বৃষ্টি বাদল নাই, বাতাস নাই, মোটামুটি ভালো ধান হয়েছে। ধানের ফলনও একটু ভালো, বিঘাকে 20 মণ 25 মণ ধান আর কি হইতেছে। আপনারা শুনছিলেন কৃষকের কথা। কৃষক বলছিল যে 20 মণ 25 মণ করে ধান হচ্ছে। এটা একটা বড় ব্যাপার। এখন কৃষক ধান কাটা নিয়েই ব্যস্ত। আমাদের এই পশ্চিম বগুড়ার মানুষ ধান কেটে তারপর এখন এই মুহূর্তে তারা ব্যস্ত সময় পার করছে। বগুড়ার কাহালু থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধান কাটা শেষে পরিবহনের জন্য প্রয়োজন বস্তা। সেই প্রয়োজন মেটাচ্ছেন ভৈরবের পেশাজীবীরা। বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবহার করা প্লাস্টিকের প্যাকেট দিয়ে ধান চালের বস্তা তৈরি করছেন তারা, স্থানীয়ভাবে যার পরিচিতি ত্রিপল বা চট নামে। ভৈরব প্রতিনিধি মোহাম্মদ তুহিন মোল্লার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের ভৈরবের কালীপুর গ্রামে এখন ত্রিপল তৈরির কর্মব্যস্ততা। 10,000-এর বেশি নারী পুরুষ এ পেশায় জড়িত। বিভিন্ন মিল কারখানার ওয়েস্টেজ বস্তা আনা হয় কালীপুরে। এসব বস্তা কেটে ছেটে রোদে শুকানোর পর সেলাই করে নতুন বস্তা বা ত্রিপল বা চট তৈরি করা হয়। ধান মাড়াই, রোদে শুকানো এবং বৃষ্টি থেকে রক্ষা এবং ধান চাল পরিবহনে যার প্রয়োজন। কালীপুর গ্রামের প্রতিটি বাড়িতেই চলে ত্রিপল তৈরির কাজ। গ্রামটি এখন ত্রিপলের গ্রাম হিসেবে পরিচিত। এই সিজনের মধ্যে কাজটা একটু বেশি করলে একটু বেশি টাকা 200-250 টাকা রোজি হয়। এই রোজি দিয়ে মনে করেন মোটামুটি আমাদের ছেলে মেয়েদের একটু সাহায্য করতে পারি, স্বামীর সাহায্য করতে পারি। গত বছর ইনশাল্লাহ আমরা 10-12 লাখ টাকা পেয়েছি। আশা করি এই বছর আরো বেশি পাবো। অসংখ্য নারীর কর্মসংস্থান হয়েছে এই পেশায়। ত্রিপল সেলাইয়ের কাজটি সাধারণত করেন তারাই, আর বিক্রির কাজ বাড়ির পুরুষ সদস্যের। এসব ত্রিপল চালান হয় দেশের বিভিন্ন জেলায়। আমার আব্বাও করতো, আমিও করি। বর্তমানে আমার 30-35 জন কারিগর আছে। বাংলাদেশের বিভিন্ন জায়গার মাল বেশি, বিশেষ করে সিলেট অঞ্চলের মাল আমরা বেশি বেশি। 1990 সালের দিকে ভৈরবে এই ব্যবসার প্রসার ঘটে। এই অঞ্চলে বোরো ও আমন 2 মৌসুমে প্রচুর ধান আবাদ হয়। ধানের সাথে এই শিল্পের নিবিড় সম্পর্ক। এই বোরো মৌসুমে ত্রিপল বা চটের চাহিদা যেমন বেড়েছে কারিগরদের ব্যস্ততা ও আয় রোজগার। এই শিল্পটার দিকে যদি আবার সরকারি কিছুটা দেখতো, শিল্পটা আরো আগে যেত, আধুনিকতা পাইতো। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কোরবানির পশুর হাটে কুষ্টিয়ার গরুর বাড়তি চাহিদা। তারই যোগান দিতে জেলায় এবছর 2 লাখেরও বেশি পশু প্রস্তুত হয়েছে। দেশীয় প্রাকৃতিক পদ্ধতিতে পশু লালন পালন করছেন খামারিরা। এবার ভালো দামে বিক্রির অপেক্ষা। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মনিরুল ইসলাম মিন্টু। গরু পালন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা কুষ্টিয়ার ঐতিহ্য। এই জেলায় খামার প্রায় 20,000।
এসব খামার ও কৃষকের বাড়িতে এবার লালন পালন করা হচ্ছে 2 লাখেরও বেশি পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে 70 থেকে 75 হাজার পশু রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। তাই দিনরাত পরিচর্যা করে কোরবানির হাটের জন্য প্রস্তুত করা হচ্ছে। আর এই পশুপালনকে ঘিরে বছরব্যাপী কর্মসংস্থান অনেকের। 6টা গরু রেডি করছি কোরবানিতে। সবচেয়ে বড়টা আমি 3 লাখ টাকায় দাম চাচ্ছি। গরমের জন্য ধরো এখন আরো সমস্যা বেশি হচ্ছে। গরু মনে করেন আগে যেরকম খাবার খাইতে এখন সেভাবে খাচ্ছে না। তার বিভিন্ন রকমের আইটেম আছে, এগুলোই আমরা খাওয়াই, ভেজার কোনো খাবার আমরা খাওয়াই নাই। তবে পশুর খাদ্যের দাম বেড়ে যাওয়া এবং প্রত্যাশিত দাম না পেয়ে লোকসান হতে পারে এমন দুশ্চিন্তার কথা জানিয়েছেন খামারি ও পশুপালনকারী কৃষকরা। এই বছরে খাবারের যে দাম তাতে মনে হয় না আমরা খুব একটা লাভবান হব। যে খাবারের দাম ছিল আপনার 22 টাকা, আজকে সেই খাবার কিনা লাগছে 62 টাকা। 2টা গরুর দাম 7 লাখ টাকা, অনেকেই দামদার বলছে। আমার এই গরুটা কিনছে 1,20,000 দিয়ে, খরচ খরচা দিয়ে 1,70,000 পড়ছে। 2 লাখ টাকা বিক্রি করতে পারলে আমার কিছু থাকে। এদিকে কোনো রকম ক্ষতিকর ওষুধ ছাড়াই দেশীয় খাবার খাইয়ে গরু মোটাতাজাকরণ বা হিষ্টপুষ্ট করার পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে প্রাণী সম্পদ দপ্তর। আমাদের চাহিদার তুলনায় প্রায় 70 থেকে 75 হাজার গবাদি পশু বেশি রয়েছে। আমরা আশা করি এবারে যারা কষ্ট করে খামারিরা কোরবানির জন্য তাদের গবাদি পশু প্রস্তুত করেছে তারা ন্যায্য মূল্য পাবে এবং আমাদের ধর্মপ্রাণ মুসলমান উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কোরবানি দিতে পারবে ইনশাল্লাহ। মনিরুল ইসলাম, ইন্টু, ATN নিউজ। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতি শেষে আবার আমন্ত্রণ দেশের খবরে। বান্দরবানে শ্রমিকবাহী একটি মিনি ট্রাক উল্টে 1 শ্রমিক নিহত ও 7 জন আহত হয়েছে। লামা উপজেলার লামা ফাইতং সড়কে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মোহাম্মদ জাহাঙ্গীর। ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মফিজউদ্দিন জানান, সকাল 7টার দিকে বেশ কয়েকজন শ্রমিককে বহনকারী একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই 1 শ্রমিক নিহত হয়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের সবাই চকরিয়ার হারবাং এলাকার বাসিন্দা। দর্শক, শেষ করব তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। কলকাতায় খুন এমপি আনোয়ারুল আজিম, গ্রেপ্তার 3, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ভৈরবে চট দিয়ে ধান চালের বস্তা তৈরিতে ব্যস্ত কারিগররা। ধর্মীয় আচার আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বান্দরবান সড়ক দুর্ঘটনায় নিহত 1, আহত 7। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Abiba Finance Limited. দেশের খবর আজ এই পর্যন্তই, সঙ্গেই থাকুন।